সিঙ্গাপুর থেকে ফেরার পথে গতকাল সকালে ঢাকায় ট্রানজিট নিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক। তিনি কেন ঢাকায় ট্রানজিট নিলেন? এটি কি স্রেফ যাত্রাবিরতি, রিফুয়েলিং, বিমানের তেল নেওয়ার জন্য, নাকি সৌজন্য সাক্ষাৎ? এই বিষয়টি নিয়েই আলোচনা হচ্ছে এবং আমরা এই বিষয়টি নিয়ে খোঁজ নিতে গিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। ভুটান বাংলাদেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দেশের নাম, কারণ এই দেশটি 1971 সালের 6 ডিসেম্বর প্রথম বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছিল। ভৌগোলিকভাবে এই দেশটির এক পাশে মোটামুটি ইন্ডিয়া, আর এক পাশে রয়েছে চীন, এবং এর দক্ষিণে আমাদের বাংলাদেশ রয়েছে, মাঝখানে একটু ভারত। ভারতের সাথে ভুটানের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। চীনের সাথেও ভুটানের একটা কৌশলগত সুসম্পর্ক রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও ভুটানের সম্পর্ক ভালো। এই কথাগুলো বলছি আজকের আলোচনাটাকে বুঝবার জন্য, কারণ গতকাল সকালে 1 ঘন্টা একটি বৈঠক হয়েছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। তিনি যখন যাত্রা বিরতি নিয়েছিলেন, সেখানে বাংলাদেশের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল আলমগীর। তার সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সহ বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি সিঙ্গাপুর থেকে এসেছেন। সাধারণত ড্রুক এয়ারের, যেটা ভুটানের এয়ারলাইন্স, সেটি ভুটানের পারো সিটি থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে গৌহাটিতে থামে, আবার সিঙ্গাপুর থেকে গৌহাটি হয়ে পারোতে যায়। কিন্তু রাজা ড্রুক এয়ারের কোনো প্যাসেঞ্জার ফ্লাইটে কিন্তু আসেননি। গত বছর নভেম্বরে ভুটানে প্রথমবারের মতো একটি বিশেষ বিমান কেনা হয়। এটাকে ভিভিআইপি বিমান অনেকে বলে। এই বিমানটার কে বলে PC-24A5JUW। এই বিমানটার নাম্বার, ভুটানের রাজকীয় বিমান। এই বিমানে সাধারণত 7-8 জন যাত্রী ক্যারি করে, এবং এই বছরের ফেব্রুয়ারি মাসে এই বিমানটি একবার বাংলাদেশে এসেছিল তারেক রহমান যখন শপথ গ্রহণ করে। তো যেহেতু প্যাসেঞ্জার ফ্লাইটে আসেনি, তো গতকাল 26 তারিখ সকালে এসেছে। 24শে অগস্ট ভুটানের পারো থেকে ঢাকা হয়ে সিঙ্গাপুরে এই বিমানেই রাজা গিয়েছেন, এবং সিঙ্গাপুরে তিনি ল্যান্ড করেছেন দুপুর 3:11। রাজা 24 তারিখ ঢাকায় থামলেন, প্লেন থামলো এবং সিঙ্গাপুর গেল, কিন্তু তখন কিন্তু কেউ তাকে রিসিভ করতে যায়নি, আমরা কিন্তু জানতে পারলাম না। আজকে যখন এই গতকালের এই বৈঠক নিয়ে এপিসোড করব বলে একটু খোঁজ করছিলাম, তখন ফ্লাইট ট্রাক করে দেখলাম যে এই বিমানটি 24 তারিখে ঢাকা হয়ে সিঙ্গাপুর গেছে। রাজা 24-25 সিঙ্গাপুরে ছিলেন। এইবার আরো কিছু ইনফরমেশন দিতে চাই। 30-31 জুলাই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ভুটানে গিয়েছিলেন। গত 18 আগস্ট বাংলাদেশ এবং ভুটানের প্রতিনিধি দলের মধ্যে বাণিজ্য এবং অন্যান্য বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। 20 আগস্ট সিঙ্গাপুরে ভারতের 3 জন পূর্ণমন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী সিঙ্গাপুর অথরিটির সাথে, সিঙ্গাপুরের কাউন্টার পার্টির সাথে গুরুত্বপূর্ণ মিটিং করেছেন। সেই মিটিংয়ে কিন্তু জয়শঙ্কর ছিলেন, পীযূষ গোয়েল ছিলেন, তাদের অর্থমন্ত্রী নির্মলা ছিলেন, আরেকজন স্টেট
প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ ছিলেন। তারপরে 20 তারিখে মিটিং এর পরে এই প্রতিনিধি দলের কেউ কি ছিলেন, থেকে গেছেন? কারণ রাজা 24 এবং 25 তারিখে সিঙ্গাপুরে অবস্থান করেছেন। এই যে ভারতীয় দলের সাথে সিঙ্গাপুরের যে মন্ত্রীদের মিটিং হলো, সেটা কিন্তু সিঙ্গাপুরের যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রেস রিলিজ দিয়ে। আবার 25 তারিখে ভিয়েতনামের এবং ইকুয়েডরের বেশ গুরুত্বপূর্ণ সরকারি কর্তৃপক্ষের সাথে সিঙ্গাপুরের প্রতিনিধিদের মিটিং হয়েছে, সেটাও সিঙ্গাপুরের পক্ষ থেকে প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছে। কিন্তু ভুটানের রাজা যে 24-25 সিঙ্গাপুরে ছিলেন, সিঙ্গাপুর কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা কিন্তু কোনো প্রেস রিলিজ পাইনি। সেদিক দিয়ে বলা যায় যে এটা একটা ব্যক্তিগত সফর ছিল। এই ব্যক্তিগত সফরে তিনি কি করেছেন? তিনি কি তৃতীয় কোনো দেশের প্রতিনিধির সাথে কোনো গোপন বৈঠক করেছেন? এবং সেই বৈঠক শেষে তিনি ফেরার পথে ঢাকায় এবার যখন নামলেন তার প্লেন থেকে, তিনি কিন্তু ভিভিআইপি লাউঞ্জে গেছেন এবং সেইখানে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা ছিল। দেখেন, 24 তারিখে গেল আমরা জানলাম না, কিন্তু 26 তারিখে কেন এত বড় আয়োজন? এই জায়গাটায় আমাদের কিন্তু এই যে আলোচনাগুলো হচ্ছে যে রাজা জিগমে খেসার ওয়াংচুক তিনি ভারতে কি কারোর সাথে মিটিং করেছেন এবং তিনি কি বাংলাদেশে এসেছেন আসলে কোনো দুতিয়ালি করতে, কোনো মেসেজ পৌঁছে দিতে? সেই জায়গায় ঢাকার একটি গোয়েন্দা সূত্র আমাদের জানিয়েছে যে ভুটানের রাজা খুব স্পেসিফিক কিছু মেসেজ নিয়ে গেছেন। যদিও বাংলাদেশের মিডিয়া বলছে যে তারা বাণিজ্য, শিক্ষা, বিনিয়োগ, জিএমসি সিটি একটা, এবং বাংলাদেশে ভুটানের একটা এক্সপোর্ট প্রসেসিং জোনে একটা জায়গা আছে সম্ভবত কুড়িগ্রামে, সেই সব নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু বাংলাদেশের মিডিয়া তো এখন আর মানে বিশ্বাস করা যায় না। তো আলোচনাটা হয়েছে ভুটানের রাজা তিনি তার দ্বিপাক্ষিক আলোচনাগুলো করতেই পারেন, এই বিনিয়োগ বলেন, এডুকেশন বলেন, বাণিজ্য বলেন, ইটস অল রাইট। কিন্তু তিনি এই বাংলাদেশ ভুটানের স্বার্থের পাশাপাশিও তিনি দিল্লি, বেজিং এবং ওয়াশিংটনের মনোভাবও বাংলাদেশকে জানিয়ে গেছেন। এই তিনটি দেশের পক্ষ থেকে বাংলাদেশকে একটি বার্তা পৌঁছে দিয়েছেন ভুটানের রাজা, সেটা হলো যে বাংলাদেশে তারা একটি ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট দেখতে চায়। অর্থাৎ এই যে বর্তমানে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের উপরে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়ে যাবে, নানা রকমের কথাবার্তা। কিন্তু এটা তো গণতন্ত্রের জন্য উপকারী না। এবং ভারত অবশ্যই বুঝতে পারছে যে বাংলাদেশ যদি রাজনৈতিকভাবে অস্থির থাকে, অস্থিতিশীল থাকে, তাহলে এখানে জঙ্গিবাদ শুধু মাথা চাড়া দিয়ে উঠবে তা না, ভারতের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে। একই আশঙ্কা চায়নারও। চীন মনে করে যেহেতু বাংলাদেশে তাদের প্রচুর বিনিয়োগ রয়েছে, বাংলাদেশের সাথে তাদের বাণিজ্য রয়েছে, সম্পর্ক ভালো, এই বিনিয়োগ, এই সম্পর্ক থ্রেটেন্ড হবে যদি বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থির থাকে এবং এখানে যদি ধর্মীয় জঙ্গিবাদের উত্থান ঘটে। এই একই মনোভাব কিন্তু আমেরিকারও। যদিও চীন আমেরিকার সম্পর্ক অনেকটাই সাপে নেউলের মতো, কিন্তু বাংলাদেশ প্রশ্নে এখন তারা একটি জায়গায় এসেছে যে বাংলাদেশটাকে এই সাউথ এশিয়ার বা ইন্দো প্যাসিফিক রিজিয়নের শান্তির লক্ষ্যে, স্থিতিশীলতার লক্ষ্যে বাংলাদেশটাকে আগলে এই স্থির করতে হবে, পলিটিক্যালি সেফ অ্যান্ড সাউন্ড করতে হবে। এবং সেই বার্তাটাই আসলে ভুটানের রাজা পৌঁছে দিয়েছেন। ভুটানের রাজা আরো একটি রিপোর্ট মির্জা ফখরুল আলমগীর এবং যে ডক্টর
খলিলুর রহমান ছিল, তাদের হাতে দিয়ে গেছেন। এই যে বাংলাদেশে যে ধর্মীয় উগ্রবাদ এবং জঙ্গিদের কার্যক্রম চলছে তার একটা বিস্তারিত রিপোর্ট এর আগে আমরা দেখেছি ভারতের পক্ষ থেকে একটা রিপোর্ট দেওয়া হচ্ছে, এবার ভুটানের পক্ষ থেকেও এরকম একটা রিপোর্ট দিয়ে বলা হয়েছে যে বাংলাদেশ সরকারের উচিত মানে প্রায়োরিটি কার্যক্রম হিসাবে এই জঙ্গিদের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া গত 17, 18, 19 এই 3 দিনে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ভয়ঙ্কর জঙ্গি নেপাল হয়ে ভুটান গেছে এবং তাদের উদ্দেশ্য তারা ভারতে প্রবেশ করবে এবং ভারতে প্রবেশ করে তারা সেখানে নানা রকমের জঙ্গি কার্যক্রম করবে। দ্যাট ইজ দেয়ার প্ল্যান। তো এই ইনফরমেশনটাও কিন্তু ভুটানের রাজা বাংলাদেশকে জানিয়ে দিয়ে গেছে। সুতরাং এইটা স্রেফ একটা যাত্রা বিরতি ছিল না, স্রেফ বিমানের তেল নেওয়া বা রিফুয়েলিং ছিল না, এটা একটা খুব স্পেসিফিক বার্তা দিয়ে গেছেন ভুটান, এই মূলত ভারতের পক্ষ থেকে, এবং চীন এবং আমেরিকাও এই একই বার্তা তার মাধ্যমে বাংলাদেশকে পৌঁছে দিয়েছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।